রাজনৈতিক হাতিয়ার হবে না জরুরি অবস্থা, ঐক্যমত্য কমিশনের আলোচনায় একমত সব দল। দ্রুত নির্বাচন না দিলে পিছিয়ে যাবে দেশ, বলছে বিএনপি। লেভেল প্লেইং ফিল্ড নেই, অভিযোগ জামায়াতের। দেশ গঠনের প্রত্যয় নিয়ে দুই বিভাগে শেষ হলো এনসিপির জুলাই পদযাত্রা। পরিবর্তনের পক্ষে প্রান্তিক মানুষের সাড়া। জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 10 জুলাই, অব্যাহতি চান আইনজীবী। খালেদা জিয়ার কণ্ঠ নকল করে 11 মাসে 26 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক, এখনো ধরাছোঁয়ার বাইরে। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, জলকামান, বেশ কয়েকজন আটক। রাজনৈতিক উদ্দেশ্যে জরুরি অবস্থাকে যেন ব্যবহার করা না হয় সে বিষয়ে একমত হয়েছে সব দল। দ্বিতীয় ধাপের আলোচনায় একথা জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। উপজেলা পর্যায়ে নিম্ন আদালত সম্প্রসারণেও রাজনৈতিক দলগুলো একমত হয়েছে এই দিনের আলোচনায়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 10ম দিনের আলোচনা। এদিন আলোচনা হয় উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ও নারী প্রতিনিধিত্ব নিয়ে। বেশিরভাগ রাজনৈতিক দলের প্রতিনিধি জানান, বিচার ব্যবস্থার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রস্তাবে সমর্থন রয়েছে তাদের। উপজেলা স্তরে আমরা ফৌজদারি এবং দেওয়ানি আদালতকে সম্প্রসারণ করার ব্যাপারে পর্যায়ক্রমে যাতে সম্প্রসারণ হয় সে ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এবং আমরা মনে করি যে প্রত্যেক থানায় অর্থাৎ দেশের প্রত্যেকটি উপজেলাতেই এই আদালতের যতটুকু সম্প্রসারণ উপজেলা পর্যায়ে হবে সেটা প্রত্যেকটি উপজেলাতেই সেটা নিয়ে যাওয়া প্রয়োজন। সংস্কারের ম্যান্ডেট এই সরকারের হাতেই রয়েছে। আমরা যারা ঐক্যমত্য কমিশনে বসছি, জনগণের প্রতিনিধিত্ব করছি, আমরা সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার রাখি। পরবর্তী সংসদের কাছে সংস্কারের কার্যভারকে ছেড়ে দেওয়ার আমরা পক্ষপাতী নই। বহিঃশত্রুর আক্রমণ বা অভ্যন্তরীণ প্রয়োজনে নাগরিকদের সুরক্ষার জন্য বিশেষ ক্ষমতা ব্যবহার করে রাষ্ট্রপতি যে জরুরি অবস্থা ঘোষণা করেন সেই প্রস্তাবে একমত হলেও মেয়াদকাল ও বিদ্যমান আইন পরিবর্তনের পরামর্শ দেন বিএনপি। তবে ভিন্ন মত অন্য দলগুলোর। জরুরি অবস্থা জারি করার কারণই তো হলো যে কিছু কিছু ফান্ডামেন্টাল রাইটস স্থগিত করতে হবে, এবং জরুরি অবস্থা কি শুধু রাজনৈতিক বিবেচনায় জারি করা হয়? সেই জন্য আমরা বলেছি যে রাজনৈতিক বিবেচনা, রাজনৈতিক ব্যবহার করার জন্য জরুরি আইন জারি করা যাবে না। জরুরি অবস্থা ঘোষণার যে মূল পারপাস, সে পারপাসটা ঠিক রাখার জন্য যতটুকু স্থগিত করা যায় সেই ক্ষেত্রে আলোচনার ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে এটা নির্ধারিত হতে পারে। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বৈঠকের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তবে রাজনৈতিক উদ্দেশ্যে যেন জরুরি অবস্থা ব্যবহার করা না হয় সে বিষয়ে সবার সহযোগিতা চান তিনি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমি বলবো এই কারণে যে এই বিষয়ে অতীতে খুব বেশি আলোচনার সুযোগ আমাদের এখানে ছিল না। জরুরি অবস্থা কোনো অবস্থাতেই, কোনো পরিস্থিতিতেই রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয় সেটা নিশ্চিত করার বিষয়ে ঐক্যমত্য হয়েছে। অধিকাংশ বিষয়ে সবাই ঐক্যমত্যে আসায় জুলাই সনদ নিয়ে আশাবাদী কমিশন। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার, এমন প্রত্যাশা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি বলেছেন, দ্রুত নির্বাচন না দিলে দেশ পিছিয়ে যাবে। আশ্বাস দিয়েছেন, ক্ষমতায় গেলে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল ও জনসভায় যোগ দিতে সোমবার সকালে সিলেটে পৌঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথমেই জিয়ারত করেন হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার। এরপর নগরীর পাঠানটোলায় জনসভায় যোগ দেন। এতে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, দ্রুত নির্বাচন না দিলে পিছিয়ে যাবে বাংলাদেশ।
যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে, বিনিয়োগ আসবে না, ইনভেস্টমেন্ট হবে না, আমার ছেলেদের জব অপরচুনিটি তৈরি হবে না, মবক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার, যে সরকারের পেছনে মানুষ আছে, যে সরকারের পেছনে জনসমর্থন আছে। বিএনপি ক্ষমতায় গেলে দেশে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, এতে দূর হবে বেকারত্ব, প্রতিষ্ঠিত হবে নারীর অধিকার। বন্ধুদের সামনে আমাদের একটাই কথা, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আমরা আমাদের তরুণ যাচ্ছে, যুবক যাচ্ছে, তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আমরা বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করব। জনসভায় বক্তব্য রাখেন দলের স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতারা। এ সময় তারা অভিযোগ করেন, বেগম খালেদা জিয়াকে উপযুক্ত সময়ে চিকিৎসা দেওয়া হয়নি। যখন তাকে বিদেশে নেওয়ার প্রয়োজন ছিল তখন তাকে বিদেশে চিকিৎসা করতে দেওয়া হয় নাই। এটা ছিল একটা ষড়যন্ত্র। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড এখনো নেই বলে দাবি করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে এই মন্তব্য করেছেন তিনি। দাবি করেন, নির্বাচন পেছানো বা না করা নিয়ে জামায়াতের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি। আগামী 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড, সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট গ্রহণ, জুলাই সনদ সহ বিভিন্ন দাবিতে অনুষ্ঠিত হবে জামায়াতের জাতীয় সমাবেশ, যেখানে ঢাকা সহ সারা দেশের দলটির নেতাকর্মীদের অংশ নেয়ার কথা আছে। নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য যে অবাধ নির্বাচন, সেই পরিবেশ যেন নিরপেক্ষভাবে হয়। সরকার, নির্বাচন কমিশন, সমস্ত প্রশাসন যেন নিরপেক্ষভাবে মানুষের সকল সংশয়কে দূর করে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড, কোনো দিকে না ঝুঁকে সবার ক্ষেত্রে সমতার ভিত্তিতে যে গণদাবি উঠেছে, এটা যেন নিশ্চিত করতে পারেন। এই লক্ষ্যে এই জনসভা সফল করার জন্য দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাচ্ছি। নাটোরের কর্মসূচি শেষ করে সিরাজগঞ্জে জুলাই পদযাত্রা করেছে এনসিপি। জেলার মুক্তির সোপান শহীদ মিনার মঞ্চে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে দলটির নেতারা বলেছেন, এবারের যাত্রা দেশ গঠনের। এ সময় এ মাসেই জুলাই সনদ ঘোষণার দাবি জানিয়েছেন নাহিদ সার্জিসের দল। সপ্তম দিনের পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজশাহী কর্মসূচি শেষে সোমবার সকালে নাটোরের উদ্দেশ্যে রওনা হন দলের নেতাকর্মীরা। নাটোরে পৌঁছে স্টেশন বাজারের সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন নেতাকর্মীরা। পরে মাদ্রাসা মোড়ে স্বাধীনতা চত্বরে হয় সমাবেশ। এ সময় শেখ হাসিনার সমালোচনা করে নেতাকর্মীরা বলেন, দেশের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ চেষ্টায় ফ্যাসিবাদ দূর হয়েছে। এবারের যাত্রা দেশ গঠনের। আর কখনোই আপনারা চোখ বুঝে কোন চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব মেনে নেবেন না। যখন এমন একজন সমন্বয়কারী সহযোদ্ধা আমাদের রাজপথের সামনে সাথে থাকেন, তখন এমন অসংখ্য আপসিক সহযোদ্ধা, হাজারো লক্ষ ছাত্র জনতা একসাথে আগামীতে নাটোরের এনসিপির পতাকা তোলা আসবে বলে আমরা বিশ্বাস করি। ইনশাআল্লাহ আমরা ৩রা আগস্ট শহীদ মিনারে যে ইস্তেহার ঘোষণা করব, সেখানে আপনার আমার সকলের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তির কথা থাকবে, নতুন বাংলাদেশ পুনর্গঠনের রূপরেখা থাকবে। পরে সিরাজগঞ্জ অভিমুখে যায় এনসিপির পদযাত্রা। জেলার কেন্দ্রীয় শহীদ মিনার, মুক্তির সোপানে আয়োজন ছিল সমাবেশের। সেখানে নেতাকর্মীরা বলেন, যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল সেটি দেখা যাচ্ছে না। এ সময় চলতি মাসেই জুলাই সনদ ঘোষণার দাবি জানায় নাহিদ সার্জিসের দল। এখন আমরা যারা জীবিত আছি, আপনারা যারা জীবিত আছেন, আপনার আমার দায়িত্ব সেই সকল মানুষরা যারা শহীদ হয়েছে তাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা। সিরাজগঞ্জের পর পাবনায় যায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মাফতুহা মিলি, চ্যানেল 24।
জুলাই পদযাত্রায় রংপুর ও রাজশাহী বিভাগ চষে বেরিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা। পদযাত্রায় নেতাদের অভিজ্ঞতা কেমনই বা জনসম্পৃক্ততা, রিপোর্টে থাকছে বিস্তারিত। জুলাই যোদ্ধাদের এক নজর দেখতে রাজশাহীর পর্যটন মোটেলে ছেলে মেয়েদের নিয়ে অবস্থান করছেন এক মা। তার মতো অনেকেই এসেছেন সকালবেলা। এরপর কথা হয়, তোলা হয় ছবিও। কালকে নাহিদরা যদি মাঝখান দিয়ে যেত তাহলে দেখতে পেতাম, তাহলে আর আজকে হয়তো আসতাম না। আজকে অনেক বড় একটা প্রোগ্রাম হলো এনসিপির থেকে, আমাদের আগামীর কাজ করতে পথ চলা অনেক সুবিধা হবে, এটা আমরা মনে করছি। এনসিপি প্রধান জানালেন, এক সপ্তাহের উত্তরবঙ্গ ভ্রমণে সংস্কার, বিচার ও সংবিধান পরিবর্তনের জন্য প্রান্তিক মানুষের ব্যাপক সাড়া মিলেছে। অন্য নেতাকর্মীরাও আশাবাদী, মাস শেষে তাদের এই কর্মসূচি সফল হবে। আমাদের দলগতভাবে অবস্থান হচ্ছে যে আমরা নতুন সংবিধান এবং এই মুহূর্তে মৌলিক সংস্কার এবং বিচারের মাধ্যমে বাংলাদেশের একটি নতুন যাত্রা শুরু হবে, সেটাই আমরা আশা করছি। এনসিপি তো এনসিপির ইশতেহার দেবে, কিন্তু জুলাই ঘোষণাপত্র আমরা সরকারের কাছ থেকে এই সময়ের মধ্যে পেতে চাচ্ছি এবং এটা সকল অংশীদারদেরকে সাথে নিয়েই যাতে জুলাই ঘোষণাপত্রটা জারি করা হয়। স্মৃতির পাতা থেকে জুলাই আন্দোলনের দিনগুলির কথাও জানতে চান অনেকে। সার্জিস ও হাসনাত শোনালেন ঐতিহাসিক বাংলা ব্লকেট কর্মসূচির বৃত্তান্ত। জানান, আগামী ৩ আগস্টের মধ্যে সরকার জুলাই ঘোষণাপত্র প্রণয়ন না করলে এনসিপি নিজেই তা করবে। এই ফেসিবাদকে বৈধতা উৎপাদন করেছেন দীর্ঘ সময়, তারাই আবার এখন কথা বলছে, তারাই ওই ৫ আগস্টের পূর্ববর্তী ইভেন্টগুলোকে তারাই বিভিন্নভাবে ভেরিফাই করার চেষ্টা করছে। তো সেই জায়গা থেকে এই অভ্যুত্থানের স্বীকৃতি প্রয়োজন, অবশ্যই স্বীকৃতি প্রয়োজন, এবং সেই স্বীকৃতির জন্য অবশ্যই মানুষ ৩ আগস্ট ঢাকায় আসবে। বাংলাদেশ ব্লকেট শেষে বাংলা ব্লকেট, এভাবে ধীরে ধীরে আসছে টার্মিনেশনটা। তো এটা জাস্ট ওইটার প্রধান উদ্দেশ্য ছিল যে আমাদের দাবিটা দ্রুত আদায় করে নিয়ে আসা এবং একটার পর একটা ধাপে ধাপে চাপটা বৃদ্ধি করা। সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের ভাবনাগুলো বোঝার চেষ্টা করছেন এনসিপি নেতাকর্মীরা। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী। জাতীয় পার্টির নতুন মহাসচিব হলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। তাকে এই পদে নিয়োগ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দায়িত্বপ্রাপ্ত নতুন মহাসচিব জানিয়েছেন, তৃণমূলের মতামতের ভিত্তিতে দলকে ঢেলে সাজানোর চেষ্টা করবেন তিনি। জাতীয় পার্টির মধ্যে বৃহৎ দলের মহাসচিবের দায়িত্ব জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান আমাকে অর্পণ করেছেন, আমি এই জন্য তার কাছে কৃতজ্ঞ। আমরা তৃণমূলকে নিয়ে ঢেলে দল সাজাবো তৃণমূলের মতামতের ভিত্তিতে, এবং একই সাথে আমাদের হারানো আসনগুলো উদ্ধার করব এবং সকলকে সাথে নিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ, নতুন জাতীয় পার্টি গড়ে সেই সুন্দর বাংলাদেশের পথটায় দৃঢ় পথে এগিয়ে চলব। জুলাই আগস্টের হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা সে বিষয়ে 10 জুলাই আদেশ দেবেন ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এদিন ঠিক করেন এটি গণহত্যায় প্রথম কোনো মামলা যার বিচার শুরু হতে পারে। জুলাই আগস্ট জুড়ে সারা দেশে যে হত্যাযজ্ঞ চলে তার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা। তদন্ত শেষে এমন অভিযোগে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা হয়, যেখানে শেখ হাসিনার সাথে আসামি করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। মামলায় বৃহস্পতিবার শেখ হাসিনার পক্ষে শুনানি করেন রাষ্ট্রের নিয়োগ দেয়া আইনজীবী। সাবেক প্রধানমন্ত্রীর আইনজীবীর দাবি, আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলেননি শেখ হাসিনা। অপব্যাখ্যা দেয়া হয়েছে বক্তব্যের। আন্দোলনে হামলার নির্দেশদাতা হিসেবে যে অভিযোগ আনা হয়েছে তাও মিথ্যা। তাই এসব অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হোক শেখ হাসিনাকে। সাবেক প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেনও নাই। আর রাজাকারকে ধ্বংস করে দেওয়া, তাদেরকে হত্যা করা, এরকম একটা প্রশ্ন আসছে এই মামলার মধ্যে। সেক্ষেত্রে আমি বলেছি যে উনি দীর্ঘ বছর শাসন আমলে ছিলেন, উনি যদি চাইতেন রাজাকারকে হত্যা করে ফেলবেন তাহলে ইতিপূর্বেই পারতেন। উনি ইতিপূর্বে যেহেতু রাজাকারদের হত্যা করেন নাই, আজকে আসে কেন বাচ্চা ছেলেদেরকে হত্যা করবেন। যদিও প্রসিকিউশন বলছেন শেখ হাসিনা অপরাধ করেছেন কিনা তা সাক্ষ্য প্রমাণে উঠে আসবে। তাই হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আবেদন জানায় প্রসিকিউশন। পরে 10 জুলাই অভিযোগ গঠনের আদেশের দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। সত্য মিথ্যা নির্ধারণ হয় ট্রায়ালে। চার্জ ফ্রেম হলেই কেবল বিচার হবে কি হবে না সেটা নির্ধারণ করা হবে। অতএব উনি যে অভিযোগ এনেছেন, উনি যে কথা বলেছেন যে এটি অসত্য, সেটা নির্ধারণ হবে যদি চার্জ ফ্রেম হয়, তারপরে বিচারে গিয়ে।
সেজন্য ওনার এই সাবমিশন গ্রহণযোগ্য নয়, এটি আমাদের পক্ষ থেকে লিগ্যাল চিফ প্রসিকিউটর বলেছেন। এদিকে সোমবার ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুনকে আনা হলেও তার পক্ষে ট্রাইব্যুনালে কোনো শুনানি করা হয়নি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। আমি খালেদা জিয়া বলছি। কণ্ঠ নকল করে 5 অগাস্টের পর 11 মাসে 26 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। সেই প্রতারককে এখনও গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাসুদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। 5 নভেম্বর থেকে 3 মাসের ব্যবধানে সিটি ব্যাংকের গুলশান শাখায় মোতাল্লেস হোসেন নামে জমা হয় 6 কোটি 37 লাখ টাকা। হঠাৎ এত টাকা জমা হওয়ায় তার তথ্য চায় ব্যাংকটি। অনুসন্ধানে নেমে চাঞ্চল্যকর তথ্য পায় বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। জব্দ করা হয় মোতাল্লেস ও তার ব্যবসা প্রতিষ্ঠানের 9টি ব্যাংক হিসাব। অনুসন্ধান শেষে 7টি অ্যাকাউন্টে 26 কোটি 84 লাখ টাকার সন্ধান পায় বিএফআইইউ। এর মধ্যে নভেম্বর থেকে পরবর্তী 3 মাসে জমা হয় 11 কোটি 11 লাখ টাকা। তবে মোতাল্লেসের 2023-24 অর্থ বছরের আয়কর রিটার্নের তথ্য বলছে তার মাত্র 34 লাখ টাকার সম্পদ রয়েছে। তাহলে কিভাবে তার অ্যাকাউন্টে এলো কোটি কোটি টাকা? অনুসন্ধানে বেরিয়ে আসে খালেদা জিয়ার কণ্ঠ নকল করে মোতাল্লেস তার সহযোগীকে দিয়ে অর্থ চান কিছু মানুষের কাছে। তাতেই তার অ্যাকাউন্টে জমা হয় কোটি কোটি টাকা। বিএফআইইউ ঘটনাটি জানার পর থেকেই লাপাত্তা মোতাল্লেস। দুদক আইনজীবী বলছেন এটি প্রতারণা, যদিও এই ঘটনায় মামলা করেনি কোনো পক্ষ। খুবই মারাত্মক একটা অপরাধ, কারণ এই ধরনের অপরাধ যদি কোনোভাবে প্রশ্রয় পেয়ে যায় তাহলে অনেকেই উৎসাহিত হবে এবং এটা সিরিয়াস আকার ধারণ করবে। এটা আর রাষ্ট্রের জন্য একটা বড়সড় একটা অপরাধ হয়ে যাচ্ছে। এইটা মারাত্মক অপরাধ এবং বিএফআইইউ যে প্রতিবেদনটা দেখলাম তাতে তার বিরুদ্ধে তো অ্যাটলিস্ট 4টে মামলা তো হবে দেখাই যাচ্ছে। দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা উচিত তাকে, এবং যেহেতু একটা রিপোর্ট চলে এসছে এখন মামলা করতে তো আর বাধা নাই। টাকা জমা হওয়া ব্যাংক হিসাবের নমিনি মোতাল্লেসের ভাই পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাইমুজ্জামান, যিনি বর্তমানে নৌ পুলিশে কর্মরত। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। চাকরিতে পুনর্বহাল সহ 3 দফা দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের কর্মসূচিতে লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। আটক করা হয়েছে কয়েকজন বিডিআর সদস্যকে। দফায় দফায় সাউন্ড গ্রেনেড, জলকামান নিক্ষেপ, লাঠিচার্জ আর ধাক্কাধাক্কিতে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর কাকরাইল মোড়। বেলা 12টার দিকে চাকরিতে পুনর্বহাল সহ 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কাকরাইল মসজিদের মোড়ে অবস্থান নেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এ সময় পুলিশ তাদের 10 মিনিটের ভেতরে সরে যেতে আলটিমেটাম দিলেও তা মানেননি বিডিআর সদস্যরা। পরে ছত্রভঙ্গ করতে তাদের উপর চড়াও হয় পুলিশ। এতে আহত হন বেশ কয়েকজন। আমি ওইখানে ছিলাম। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ইনশাল্লাহ এই মাঠ ছাড়ব না। যমুনার সামনে আমরা অবস্থান কর্মসূচি করব। এর আগে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। 11টার ভিতরে দাবি মানার আলটিমেটাম দেন তারা। দাবি মানা না হলে রওনা দেন যমুনার দিকে। পথে পুলিশ বাধা দিলেও মানেননি আন্দোলনকারীরা। ক্ষতিগ্রস্ত বিডিআর যাদেরকে চক্রান্ত করে চাকরিচ্যুত করা হয়েছে সেই সকল 18,500 পরিবারকে চাকরিতে সকল সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। যদি দাবিগুলো আমাদের বাস্তবায়ন না হয়, যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হবে, যতক্ষণ দিন পর্যন্ত বাস্তবায়ন হবে, ততদিন আমরা রাজপথ ছাড়ব না। পুলিশ জানায় আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবেই সরিয়ে দিতে চাইলেও সড়ক না ছাড়ায় বাধ্য হয়েছেন জলকামান আর সাউন্ড গ্রেনেড নিক্ষেপে। যখন যেখানে 144 জারি করা থাকে ওইখানে তো 4 জনের বেশি এমনিতেই সমাবেশ আকারে যাওয়াই যায় না। ওখানে শান্তিপূর্ণ বা অশান্তিপূর্ণের বিষয় না, ওখানে যেভাবেই থাকুক ওইখানে হচ্ছে ডিসপার্স করাটাই আমার হচ্ছে মূল কাজ, মূল আইনের যে বিষয়টা। এইখানে আমরা ওইখানে তো থাকতে দিব না। আমরা ওয়ার্নিং দিয়েছি, বহুবার চেষ্টা করেছি, এটা না গেলে তো শেষ পর্যন্ত আমাকে ডিসপার্স করতেই হয়। এই ঘটনায় আটক করা হয় কয়েকজনকে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।
আপনাদের দেখছেন রাত 10টার খবর, একটা ছোট্ট বিরতি নিচ্ছি। কিছু একটু পরে সঙ্গেই থাকুন।